অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার। মল্লার অফিস থেকে বাড়ি ফিরলে সন্ধেবেলায় তৃষা আর মল্লার একসাথে বসে চা খায়। এটা তাদের নিত্য নৈমিত্তিক ঘটনা। আজও তার অন্যথা হলো না। সারাদিনের হাঁসফাঁস করা গরমের থেকে মুক্তি দিল অকস্মাৎ আসা বৃষ্টি। প্রকৃতি যেন শীতল হয়েছে এখন। এমন এক মনোরম আবহাওয়ায় হঠাৎ ব্যাঘাত ঘটালো মল্লারের অফিস থেকে আসা একটা ফোন। নিমেষের মধ্যেই মল্লারের মুখে ফুটে উঠল চিৎকার রেখা। তৃষা, আমাকে একটু অফিস যেতে হবে বুঝলে। বস ফোন করেছিলেন, শর্ট সার্কিট হয়ে নাকি ওয়ার হাউসের কিছু ম্যাটেরিয়ালে আগুন ধরে গেছে। সে কি, এই বৃষ্টি মাথায় তুমি আবার বের হবে? তোমাদের অফিসের দিকটা তো কেমন ফাঁকা ফাঁকা। এতটা পথ তুমি একা হেঁটে যাবে নাকি? এখন আর কাকে পাবো বলো? তুমি চিন্তা করো না, আমি ব্যাপারটা সামলে নিয়ে ঘন্টাখানেকের মধ্যেই ফিরে আসবো। আর এতটা রাস্তা কি বলছো? হেঁটে তো মাত্র 15 মিনিট। তুমি তো আর। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে। যদিও আমার কোনোদিনই হেঁটে অফিস যেতে হয় না। ঠিক আছে, আমি অটোতে চলে যাব। উপায় নেই গো, যেতেই হবে আমার। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। বৃষ্টি পড়ছে। ছাতা নিয়ে অটো স্ট্যান্ড পর্যন্ত গিয়ে ওখান থেকে একটা অটো নিয়ে নিও। আর হ্যাঁ, পৌঁছে গিয়েই কিন্তু আমায় ফোন করে দেবে, কেমন? আমি খুব চিন্তায় থাকবো। আর হ্যাঁ, আগুন থেকে কিন্তু একদম সাবধানে থেকো। ঠিক আছে গো, তুমিও সাবধানে থেকো। রান্না করো, আমি একটু পরেই ফিরে আসছি। মল্লার অফিসে বেরিয়ে যাবার পর বৃষ্টিটা আরো জোরে নামলো। এবার সত্যি তৃষার মনে নানা কুচিন্তা এসে ভিড় করতে শুরু করলো। কি জানি মল্লার অটো পাবে তো এই দুর্যোগের রাতে? অফিসে কি আগুন নেভানোর ব্যবস্থা করা হয়েছে, নাকি আরো আগুনে ছেয়ে গেছে? যদি ওর কোনো বিপদ হয়? এইসব নানান সাত পাঁচ কথা ভাবতে থাকে তৃষা মনে মনে। এমনিতেই ওর নার্ভের প্রবলেম আছে, আর টেনশন করলে তা আরো বেড়ে যায়। কিন্তু এই পরিস্থিতিতে তৃষা কী বা করবে? ভীষণ অসহায় মনে হচ্ছে নিজেকে। বাড়ি থেকে এত দূরে শুধু মল্লারের অফিসের সুবিধার্থেই তারা দুজনে বাড়ি ভাড়া নিয়ে থাকে। ছুটি ছাটা পেলে দুজনে বাড়ি যায়। তৃষা যে কোনো সংকটময় পরিস্থিতির সম্মুখীন হলেই মাকে সব ফোন করে জানায়। কিন্তু এমন পরিস্থিতির কথা শুনলে তৃষার মাও অনেক চিন্তিত হয়ে পড়বে, আর বারবার ফোন করে জানতে চাইবে মল্লার এসেছে কিনা। তার থেকে বরং আর একটু অপেক্ষা করা ভালো। 20-25 মিনিট অপেক্ষা করার পর মল্লারের কোনো ফোন না আসায় তৃষা মল্লারকে ফোন করে। একটা ফোনের নম্বরে কল করতেই নট রিচেবল পেয়ে অন্য ফোনে ফোন করে সে। ওই নম্বরেও একই কথা বলে। তৃষা আর স্থির থাকতে পারে না। মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘনীভূত হয় তার। কি করবে ভেবে পায় না সে। বাইরে বৃষ্টির সাথে সাথে দিচ্ছে ঝোড়ো হাওয়া। হঠাৎ লোডশেডিং হয়ে গেছে। ঝিঝি পোকার ডাক যেন পরিবেশকে করে তুলেছে আরো থমথমে। কন্টিনিউ ফোনে রিং করেও যোগাযোগ করতে পারেনি মল্লারের সাথে। এখন ঈশ্বরই একমাত্র ভরসা তার। তৃষা তার সমস্ত সত্তা দিয়ে তাকে স্মরণ করে যেতে থাকে। তিনি যেন মল্লারকে রক্ষা করেন সকল বিপদের হাত থেকে। সময় যত পার হতে থাকে তৃষার মনেও তীব্র হয় আশঙ্কার মেঘ। আবার মনে হয় এক্ষুনি যদি মল্লার ফিরে আসে তাহলে তো এসেই খেতে চাইবে। তাই একরাশ চিন্তা নিয়েই তৃষা রান্নাঘরের দিকে পা বাড়ায়। বৃষ্টির গতিও একটু ধীর হয়েছে। রান্না করতে করতে তৃষা বারবার গেটের সামনে চেয়ে থাকে,
এই বুঝি মল্লার এলো। তৃষা রান্না শেষ করে আবারও মল্লারের ফোন করে, কিন্তু সেই আবার একই উত্তর ভেসে আসে, দিস নাম্বার ইজ নট রিচেবল। এবার তৃষার মনে নানান কুচিন্তা ধেয়ে আসে, আর সেসব কথা ভাবতে ভাবতে তৃষার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ করে গেটের আওয়াজ হয়। তৃষা ছুটে গিয়ে রান্নাঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখে মল্লার। তাকে দেখা মাত্র তৃষা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তৃষা দরজা খুলে দেয়। মল্লার ঘরে ঢোকা মাত্রই তৃষা ঘরের দরজা বন্ধ করে আছড়ে পড়ে মল্লারের বুকে। মল্লার অনুভব করে তৃষার সারা শরীর যেন থরথর করে কাঁপছে। মল্লার তৃষাকে ধরে খাটে বসিয়ে নিজে ওর পাশে বসে। বলছে, ফোন করোনি কেন? হ্যাঁ, জানো আমার কত কি খারাপ চিন্তা মনে আসছিল। তোমাকে ফোনে না পেয়ে ভাবলাম তোমার ফোন দুটো বোধহয় চুরি হয়ে গেছে। আবারও মনে হচ্ছিল ওই আগুনে যদি তোমার কোনো ক্ষতি হয়। আমি চিন্তায় পুরো শেষ হয়ে যাচ্ছিলাম। সে তো তোমায় থরথর করে কাঁপতে দেখেই বুঝতে পেরেছি। সত্যি তোমার মাথায় এমন উদ্ভট চিন্তা আসে যে কি করে? আমি তো বললাম যে কাজ মিটে গেলেই চলে আসবো। আমি তো পৌঁছে তোমাকে আগে ফোন করতেই যাচ্ছিলাম, কিন্তু প্রচন্ড দুর্যোগের কারণে নেটওয়ার্ক ছিল না। তারপর ওদিকে সব সামলাতে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে মাথা থেকে সব বেরিয়েই গেছিল গো। তৃষার সমস্ত চিন্তা ধীরে ধীরে অভিমানে রূপান্তরিত হয়। সে তখনও বিপদের আশঙ্কার কথা কল্পনা করে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মল্লার তৃষাকে কাছে টেনে নিয়ে তার চোখ মুছিয়ে বলে, প্লিজ তুমি শান্ত হও, এখনো এইভাবে কাঁদবে? আমি তো ভালোভাবে ফিরে এসেছি বলো। আমি তো স্বীকার করছি আমার পরে আরেকবার তোমাকে ফোনে ট্রাই করা উচিত ছিল। সরি গো, প্লিজ ক্ষমা করে দাও। বাইরের প্রকৃতির তাণ্ডব এখন শান্ত হয়েছে। সেই সাথে সাথে তৃষার মনে দানা বাঁধা আশঙ্কার মেঘও ধীরে ধীরে ম্লান হয়ে গেছে। হঠাৎ কারেন্টও এসে গেছে। এখন বাইরেও আলো, আর তৃষার মনের আকাশেও আশঙ্কার ঘন কালো মেঘ কেটে গিয়ে খুশির আলো ঝলমল করছে। সত্যি, প্রিয়জন হঠাৎ চোখের আড়াল হলে বোধহয় এইভাবেই মনে আশঙ্কার মেঘ ঘনিয়ে আসে।